এ তো অমল। এই অমল, এইদিকে আয়, আমার হাত ধর, উঠে আয় রে সাবধানে। কে? হারুদা, ভাগ্যিস তুমি ছিলে, নয়তো আজকে আমি মরেই যেতাম। চারিদিকে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তুই এখানে এসেছিস কেন? বাড়িতে থেকেই বা কি করবো বলো তো? ঘরে শুধু অভাব আর অভাব, তার উপর বউটা পোয়াতেই ঘরের চালটাও ভেঙে গেছে, ভেতরে জল ঢুকে যাচ্ছে। কি যে সমস্যায় আছি কি বলবো। মাঝে মাঝে মনে হয় মরে গেলেই বেঁচে যেতাম, কিন্তু যখন জলের স্রোতে ভেসে যাচ্ছিলাম তখন বুঝলাম জীবনের মায়া কত বড় মায়া, এত সহজে ছাড়া যায় না। দেখ অমল, তোকে তো ছোট থেকে চিনি, তুই ছেলেটা ভালো, তবে কিছু ভুল মানুষের পাল্লায় পড়ে জীবনটা বরবাদ করিস না বাবা। তার চেয়ে একটা কাজ কর, তোর দিদির অবস্থা তো ভালো, কটা দিন বরং ওদের বাড়িতে গিয়েই থাক না। ওখানে কোনো ভালো কাজ খুঁজে দেখ, পাস নাকি? এটা তুমি ভালোই বলেছো, কিন্তু কিন্তু কি? এতদিনে কি শ্যামলদা নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলেছে? সবাই কি জেনে গেছে যে চুরিটা আমিই করেছিলাম? এতদিনে হয়তো সবাই সবকিছু ভুলেও গেছে, কি জানি। আরে কি ভাবছিস কি? না না, কিছু না। তুই কি একা বাড়ি যেতে পারবি? রাস্তায় কিছুই তো দেখা যাচ্ছে না। চল, আমি বরং তোকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এ ভাইয়া, আজকে আমার টাকাটা এনেছো তো? তুমি আমার সাথে কাজ করবে আর নিজে বেশি কমিশন নেবে, সেটা তো হবে না। পুরো টাকা তো জোগাড় করতে পারিনি, তবে কিছুটা এনেছি দাদা। দয়া করে আমাকে আরেকটু সময় দিন। 1 বছর ধরে তো আমি এক কথাই শুনে যাচ্ছি, এই ছাদ থেকে যদি আপনাকে কখনো ফেলে দিতে পারতাম না, তাহলে আমার এই কলিজাটা ঠান্ডা হতো। দিন না, ফেলে দিন, আমিও তো সেটাই চাই। তোমায় টাকা দিতে হবে না, এই নাও, এই কাগজটা টিপছাপ দাও। এটা কিসের কাগজ? তোমার বাড়িটা আমার নামে করে দাও, তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। ভালো করে ভেবে দেখো, আমার প্রস্তাবে রাজি না হলে আমি আজই এই পোড়া বাড়ির ছাদ থেকে তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেব। এ কটা টাকার জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, নয়তো ভিটে কেড়ে নেবেন? না না, আমি টিপছাপ দেব না। আপনি আমাকে মারলে মারুন, ওটা আমার বাবার বাড়ি, আমি মরে গেলেও ওই বাড়ি কাউকে দেব না। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ধাক্কা দিয়ে দেব। দিন না, দিন। আমাদের এখন কে দেখবে? এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় যাব? কি করব, কি খাবো? আমার ছেলেটা এত অল্প বয়সে আমাদের রেখে চলে গেল। আমার নসিবে তুমি এমন দুঃখ কেন লিখলে আল্লাহ? সেদিন বেরোবার আগে বলেছিল অতুলদার সাথে দেখা করতে যাচ্ছে, তারপর কিভাবে যে এইসব। ভাবি, আমার সাথে রফিকদার দেখা হয়েছিল ঠিকই, আসলে আমার থেকে কিছু টাকা পেত, আমি সব টাকা শোধ করে দিলাম। তারপর আমাকে বলল ওই পুরো বাড়িটায় কিছু কাজ আছে, সেটা শেষ করতে হবে। তারপর ছুটতে ছুটতে ওদিকে চলে গেল। সবই তো ভালো চলছিল, হঠাৎ কি এমন হলো যে ও ছাদ থেকে ঝাঁপ দিল? আমার মাথা কাজ করছে না, শরীর অস্থির অস্থির লাগছে। তোমরা আমাকে ঘরে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারছি না। হে আল্লাহ, তুমি আমায় নিলে না কেন? পুলিশের কাছে সব সত্যি বলে দিলে ভালো হতো না? খেপেছো নাকি? আমি যদি বলি রফিক ভাই পা স্লিপ করে পড়ে গেছে, তাহলে কি পুলিশ আমার কথায় বিশ্বাস করবে? উল্টে আমাকে ধরে নিয়ে চলে যাবে। পুলিশ তোমার কথা জানতে পারবে না তো? না না, আমরা পরশু এখান থেকে চলে যাব। চলে যাব? কোথায় যাব? দিদির বাড়ি। আজকে হারুদার সাথে দেখা হয়েছিল, হারুদা দিদির বাড়ি গিয়ে থাকবার পরামর্শ দিল, তাই ভাবছি সেখানে গিয়ে বছরখানেক থাকবো। ততদিনে রফিকের কেসটাও ধামাচাপা পড়ে যাবে। তবে হ্যাঁ, আগে যা হয়েছে সেসব কথা কিন্তু ভুলেও তুলো না। কিসের থেকে আবার কি কথা উঠবে আর সব সত্যি সামনে চলে আসবে, তখন কিন্তু আমরা আর পালাবারও কোনো পথ পাবো না। একবার আমরা চুরির দায় থেকে বাঁচতে এই গ্রামে পালিয়ে এসেছিলাম, আর এখন খুনের দায় থেকে বাঁচতে ওই গ্রামে ফিরে যাচ্ছি। একবার তোমার দোষের জন্য বেচারা শ্যামলদা শাস্তি পেয়েছিল, একই ভুল কিন্তু আর করো না।
দেখো আরতি, আমি সেবার দায়ে পড়ে চুরি করেছিলাম। তুমি তো জানো আমার উপর কতটা টাকা লোনের চাপ রয়েছে। আমি তো জানতাম না যে জামাইবাবু এই টাকা ভর্তি ব্যাগটা দেখে হুলস্থুল বাঁধিয়ে দেবে। ওই সময় আমার মনে হয়েছিল শ্যামল তার কাঁধে পুরো দায়টা চাপিয়ে দিলে আমি বেঁচে যাব, আর সেটাই করেছি। আগে যা করেছো করেছো, এখন আমাকে কথা দাও তুমি আর কখনো চুরি করবে না, কারোর ক্ষতি করবে না। করবো না বাবা, করবো না। আমি কি আর চুরি ডাকাতি এসব ইচ্ছে করে করি? পেটে ভাত না জুটলে আমি কি করব? কোত্থেকে টাকা জোগাড় করব? যে আসছে সে যেন তোমাকে সম্মান করতে পারে, এটা ভেবে তারপরেই কোনো কাজ করো। এবার কিছু টাকা জমিয়ে আগে বাড়িটা মেরামত করব, তারপর একটা জমি কিনে সেখানে চাষ করব। তখন আর চুরি ডাকাতি কিছুই করতে হবে না। শেষ একবার বড় দাও মারতে হবে। আর এভাবে তুমি যদি ধরা পড়ে যাও, তোমার যদি জেল হয়ে যায়, তখন আমার আর আমাদের বাচ্চার কি হবে? যাক, অবশেষে তাহলে আমাদের নতুন ঠিকানায় আসা হলো। দিদি আমাদের দেখলে অবাক হয়ে যাবে বলো। হ্যাঁ, সেই জন্যই তো আমি দিদিকে চিঠি না পাঠিয়ে সরাসরি চলে আসলাম। আরে ভাই তোরা, কত বছর পর হঠাৎ এখানে, কি ব্যাপার? সব ঠিক আছে তো? আর বলো না দিদি, আমি যে কতবার এখানে আসতে চেয়েছি, তোমার ভাইয়ের তো সময় হয় না। আমি তো কতবার তোদের চিঠি পাঠিয়েছি, তোরা কোনো উত্তরই দিসনি। যাক, তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আসলে আমাদের ঘরের চাল নষ্ট হয়ে গেছে, বর্ষায় ঘরে জল ঢুকে, আর এই অবস্থায় ওকে ওখানে রাখাটা ঠিক না। তার মধ্যে ওখানে তেমন একটা কাজও জোটাতে পারছিলাম না, তাই আর কি। এই অবস্থার মানে কি হয়েছে আরতি? তুমি পিসিমা হবে তো? হোমা, তাই নাকি? এ তো ভীষণ আনন্দের খবর। তোদের যতদিন ইচ্ছে এখানে থাক, জামাইবাবুও খুব খুশি হবে। জামাইবাবু কোথায়? জামাইবাবুকে দেখছি না তো। ও 3 দিনের জন্য শহরে গেছে, পরশুদিন ফিরবে। ও আচ্ছা, তোমাদের এখানকার রাস্তাঘাটগুলো কি সুন্দর করেছে। কত পাকা বাড়ি দেখলাম আসার সময়। হ্যাঁ, এখন হাট, বাজার, স্কুল, হাসপাতাল, থানা সব একদম কাছে কাছেই হয়ে গেছে। কোনো কিছুরই আর অসুবিধে নেই। তুই চিন্তা করিস না ভাই, তোদের জামাইবাবুকে বরং বলবো ও তোকে একটা কাজ খুঁজে দেবে। না না দিদি, আমি কিছু না কিছু কাজ খুঁজে নেব। এত বড় গ্রামে কিছু একটা ঠিক পেয়ে যাব। তোমরা আমাদের থাকতে দিচ্ছ, এটাই অনেক। আমি কি পর না কিরে? দিদির বাড়িতে যতদিন ইচ্ছে থাকবি। এখান থেকে একটা বড় ডাকাতি করতে পারলেই আমি আরতিকে এখানে রেখে গ্রামে ফিরে যাব। ভালো আছো? কে? ও আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আপনি কেমন আছেন? একজন ভালো মানুষকে চোরের অপবাদ দিলে সে আর কেমন করে থাকতে পারে বলো তো? আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি নিরুপায় হয়ে সেই কাজ করেছিলাম। দেখো, সত্যি কথা বলতে গেলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তবে চেষ্টা করে দেখতে পারি। তুমি আমাকে চোরের অপবাদ দিয়ে ফাঁসিয়ে চলে গেলে, তারপর থেকে আমি সত্যিকারই চোর হয়ে গেলাম। মানে? মানে এই তল্লাটে এবং আশেপাশে গ্রামে যত বড় বড় চুরি ডাকাতি ছিনতাই সবটাই আমার গ্যাংয়ের লোকেরা করে। দেখছো না, এই করেই তো কত সুন্দর বাড়ি বানালাম। বাহ, ভালো ভালো। আচ্ছা, একটা কথা বলবো? নিশ্চিন্তে বলো। দেখো, তোমার জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছিল ঠিকই, তবে তুমি তো আমাকে সঠিক পথটা দেখালে। নইলে তো আমি এখনো তোমার জামাইবাবুর চাকর হয়ে থেকে যেতাম। আমাকে আপনার গ্যাংয়ে নেবেন? আমার খুব টাকার দরকার। হঠাৎ ইচ্ছে হলে কিন্তু গ্যাং ছেড়ে বেরোনো যাবে না। না না, আমি বেরোবো না। এই গ্রামে তুমি কতদিন আছো? যদি একটা কাজের বন্দোবস্ত হয়ে যায় তাহলে 1 বছর তো থাকবই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সামনেই দুটো বড় ডাকাতির একবার পরিকল্পনা আছে। তুমি যদি কাজটা সামলে নিতে পারো তাহলে মোটামুটি 15,000 টাকা তোমার। আর একটু বেশি হবে না? আরে সবে তো শুরু করছো, আরে আস্তে আস্তে আরো বাড়বে। গলির মোড়ের পাশাপাশি যে দুটো বাড়ি রয়েছে, ওই বাড়ির মালিকরা শহরে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন। বাড়িতে অনেক গয়নাগাড়ি, টাকা পয়সা রাখা থাকে। কালকে রাতে ওই দুটো বাড়িতে ঢুকে যা যা পাবে সব চুরি করতে হবে, ঠিক আছে? টাকাটা কি কালকেই পাবো? হ্যাঁ হ্যাঁ, কালকেই পেয়ে যাবে। আর যদি কেউ দেখে ফেলে? আমি আছি তো, চিন্তা করো না। এখানে সন্ধ্যে 7টার মধ্যে সবাই বাড়ি ঢুকে যায়। আর অত রাতে যদি আশেপাশে কেউ থাকেও, জানবে তারা আমাদের গ্যাংয়েরই লোক। হ্যাঁ।
এই যে আমি এসে গেছি। বাবা, কত জিনিসপত্র নিয়ে এসেছো গো শহর থেকে? কতদিন পর গেলাম, এইটুকু জিনিস আনবো না তা কি হয়? তা ভেতরে কারা কথা বলছে? বাড়ি থেকেও এসেছে নাকি? অমলার আরতি এসেছে। একটা সুখবর আছে, তুমি পিসো হবে। সে কি, এ তো দারুণ খবর! ইস, আগে জানলে আমি শহর থেকে আরো কিছু জিনিস নিয়ে আসতাম। তোমার কোনো চিন্তার কারণ নেই, ওরা বছর খানেক এখানেই থাকবে বলছিল। তা তোমার যখন যেটা লাগবে আমাকে বলবে, আমি সব এনে দেবো। ওদের যেন কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, তুমি যাও, স্নান সেরে নাও, তারপর সবাই মিলে লুচি তরকারি খাবো। কালকে রাতে নাকি পরেশদার রবিদার বাড়িতে ডাকাতি হয়েছে জানো? পাড়ায় তো হইচই পড়ে গেছে। ও মা, সে কি কথা? ওনারা তো শহরে না। হ্যাঁ, ফাঁকা বাড়ি থাকলে যা হয় আর কি। তবে ওনারা অনেক বড় মাপের মানুষ, অনেক দূর হাত আছে। পুলিশ ঠিক ডাকাতদের ধরে খুঁজে বের করবেই। আরে জামাইবাবু, তুমি কখন আসলে? এই তো মিনিট 10 হবে। এখন আর ঘরে কোনো দামি জিনিস গয়না এসব রাখা যাবে না গো। চোরের খুব ডাকাতির উপদ্রব হয়েছে, চোর ডাকাতের। জয়ও কি আমাকে উদ্দেশ্য করে কিছু বললো কে জানে? অমল, চলো চলো তো দেখে আসি ব্যাপারটা ঠিক কি। আমার শরীরটা ঠিক ভালো নেই বুঝলে, তুমিই যাও। সে কি রে ভাই, কি হয়েছে? আসলে রাতে ঠিক ঘুম হয়নি তো তাই। কেন, রাতে কোথাও গেছিলে নাকি? না না, মানে কোথায় আর যাবো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ঘুমের একটু ব্যাঘাত হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই, তুমি একটু দেখো না, যদি ভাইকে তোমার সঙ্গে কাজে নেওয়া যায়। সেই চেষ্টা তো আগেও করেছিলাম, কিন্তু কিন্তু কি? না না, কিছু না, ঠিক আছে দেখছি। শ্যামলদা, আমার 15,000 টাকা। এখন কিসের টাকা? শুনছিলাম পুলিশ নাকি আমাদের জিজ্ঞাসাবাদ করতে আসবে। কেস ধামাচাপা দিতে কত টাকা লাগবে জানিস? তাড়াতাড়ি এখান থেকে সব সোনাদানা হাফিস কর দেখি। আপনি দোকানের তালা ভাঙলেন কিভাবে? ও আমাদের সব কৌশল জানা আছে, তোমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেবো। সব সোনা দানা এই ব্যাগে ভরে নিয়েছি, কেন জানি না আমার খুব ভয় লাগছে শ্যামলদা। জানো অতনু, এই দাদা ভাইয়ের বাড়িতে আমি অনেক ছোট থেকেই থাকতাম। আমার বাবা মা মারা যাবার পরে অতনু দাদা ভাই আমাকে ওনার কাছে রেখে দিয়েছিলেন। আমি 5-4 মাস খাটতাম আর উনি আমার খাওয়া পড়া থাকার দায়িত্ব নিয়েছিলেন। তো চুরি করে আনা অতগুলো টাকা সেদিন বাড়িতে পাওয়ার পর উনি ধরে নিয়েছিলেন যে আমি চুরি করি। আমি কত করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি চোর নই, তাও আমার কথা বিশ্বাস করেনি। আসলে তুমি হলে ওনার ঘরের লোক, তাই তোমাকে কি আর দোষ দেওয়া যায়? ওই ঘটনার পর গ্রামের সবাই আমাকে চোর ভাবতো। এই সোনার দোকানের মালিক আমাকে বিশ্বাস করে ওনার কাছে কাজে রেখেছিল। আর আপনি ওনার দোকানেই ডাকাতি করছেন? সে তো তুমি তোমার দিদির বাড়িতে এসেও ডাকাতি করছো। তুমি এখানে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। দেখলে তো দাদাবাবু, সেদিন আমার কোনো দোষ ছিল না। তবে এতগুলো বছর ধরে আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। আমি যদি রবিদা পরেশদার সঙ্গে মিলে এই পরিকল্পনাটা করতাম, তাহলে আপনার সামনে সত্যিটা আসতো না। এতগুলো বছর ধরে আমি মনে যে কি জ্বালা চেপে দিয়েছিলাম সেটা আমিই জানি। এবার অমলকে পুলিশের হাতে তুলে দিয়ে আমার শান্তি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, ওকে থানায় নিয়ে চলো। না, আপনারা ওকে নিয়ে যাবেন না। আমার বাচ্চাটার কথাটা ভেবে ওকে এই শেষবারের মতো ছেড়ে দিন। তোমরা এবার ওকে ছেড়ে দাও, ওকে পুলিশের কাছে দিও না, অন্য কোনো শাস্তি দাও। ঠিক আছে, ওকে আমাদের হাতে তুলে দিন। তাই হোক। আমার মন বলছিল শ্যামল তুই দোষী না, কিন্তু তুই চুপ ছিলিস দেখে আমি ভেবেছিলাম। কি দাদাবাবু, সবসময় আমরা যা দেখি সেটাই কিন্তু সত্যি হয় না। আমাকে ক্ষমা করে দে শ্যামল, আমার জন্য তোকে কত কষ্ট পেতে হয়েছে। তোকে সবাই চোর ভেবেছে। তুমি আমাকে অনেক সাহায্য করেছো দাদাবাবু, আমি তোমাকে ক্ষমা করবার কে বলো? শুধু এটাই বলবো, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, যেটার কোনোভাবেই লাঘব করা সম্ভব না। দেখ ভাই, আমি জানি তুই এখন ভালো হয়ে গেছিস। এবার তুই একটা কাজের ব্যবস্থা কর। জামাইবাবু তোদের আর কতদিন টানবে বল? এত কিছুর পরেও যে উনি আমার মুখ চেয়ে তোকে এখানে থাকতে দিয়েছে, সেটাই তো অনেক, তাই না? দিদি, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের সব ঋণ মিটিয়ে দেব। আসলে এখানে কেউ আমাকে বিশ্বাসই করতে চাইছে না।
তাহলে তুই গ্রামে ফিরে যাচ্ছিস না কেন? আরতি আমার কাছে থাক, তুই বরং গ্রামেই ফিরে যা। আমি এখন গ্রামে গেলে সমস্যা হবে দিদি। আমি কেন গ্রামে যেতে চাইছি না সেটা আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। তুই কি আমার কাছে আবার কিছু লুকোচ্ছিস? আমি একজন খুনি দিদি, আমি একজন খুনি। কি? তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে রফিক ভাইকে মারিনি। রফিক ভাই পা স্লিপ করে নিচে পড়ে গেছিল, পুলিশ আমাকে খুঁজছে। সকালে আমি ওই গ্রামে পুলিশ দেখেছি। এখানে অতুল কুমার এখানে আছে? হ্যাঁ, ঘরের ভেতরে। কেন, ও কি করেছে? খুন করেছে। আমরা ওর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছি। এ কি, পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে কেন? দিদি, ওনাদের আটকাও। না আরতি, ও শুধু চোর বা ডাকাতি নয়, ও একটা খুনি। ওকে যদি এখন আটকায় তাহলে এরপরও আমাদেরকেও মেরে ফেলবে। পিসি, ও পিসি, বনভোজন মানে কি পিসি? দাঁড়া, এবার একদিন সবাই মিলে বনভোজন করব, তখনই এর মানে বুঝে যাবি। ওদিকে কে দাঁড়িয়ে? দিদি, আমি অমল। কি ব্যাপার, তুই এখানে? আমি আমার ছেলে আর বউকে নিয়ে যেতে এসেছি দিদি। একটা খুনির সঙ্গে ওরা কোথাও যাবে না। দিদি, ও আমার ছেলে, ওকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। এই লোকটা কে পিসি? ও কে দিদি? আমার ছেলে। আয় বাবা, আয় আমার কাছে আয়। নব, তুমি ঘরে যাও। কি হয়েছে দিদি? তুমি? আমি তোমাদের নিতে এসেছি। আমি এক্ষুনি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে আসছি। না আরতি, আমি নবকে কিছুতেই ওর সাথে ছাড়বো না। আর তুই কিভাবে সংসার চালাবি শুনি? আবার ডাকাতি করবি না খুন করবি? দিদি, ওভাবে বলো না। আমরা ঠিক কোনো না কোনো ভাবে বন্দোবস্ত করে নেব, দরকার হয় ভিক্ষা করে খাবো। বললাম না, আমি তোমাদের দুজনকে কিছুতেই ওর সঙ্গে যেতে দেব না। দিদি, ভুলে যেও না, নব কিন্তু আমার ছেলে। তাই আমার যেখানে ইচ্ছে ওকে আমি নিয়ে যাব। তুমি আমাকে বাধা দিতে পারো না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এইখানে কয়েকশো টাকা রাখা আছে। ঘরে চাল নেই, বিক্রি করে কাল কিছু সবজি আর ডাল পেয়েছি। এই টাকাটা দিয়ে চাল নিয়ে আসো তো। হ্যাঁ, আনছি। কিন্তু তোমাকে এমন লাগছে কেন? সকাল থেকে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, মাথা তুলতে পারছি না। এ কি, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। ও কিছু না, কাল একটু বৃষ্টিতে ভিজেছিলাম, তাই জ্বর এসেছে। আজকে খুব দিদির কথা মনে পড়ছে জানো। জ্বরটা ছাড়লে একদিন দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। এতগুলো বছর দিদি আমাদের জন্য অনেক করেছে। আমার সেদিন দিদিকে ওভাবে বলা উচিত হয়নি। শুধু দিদি না, জামাইবাবুকেও আমার জন্য অনেক অপমানিত হতে হয়েছে। আমি অনেক অন্যায় করেছি। একটা লোন নেওয়া, সেই লোনের সুদ দিতে না পেরে বারবার ধার নেওয়া, এতেই আমি ফেঁসে গেলাম জানো। যেই দিদি নবকে ছাড়া থাকতেই পারতো না, সে আজ এত কাছে থাকার পরেও এতদিনে একবারও নবকে দেখতে আসেনি। অবশ্য আমাদের মতো চোর ভিক্ষুকদের সঙ্গে কেই বা সম্পর্ক রাখবে। তুমি কোনো চিন্তা করো না, আবার সব ঠিক হয়ে যাবে। আমি একটা দোকানে কাজ পেয়েছি। তোমাকে আর এর ওর থেকে খাবার চেয়ে আনতে হবে না। আর সব দোষ আমার। তুমি তো কোনো অন্যায় করনি, কিন্তু তাও তোমাকে আর নবকে শাস্তি পেতে হচ্ছে। আমিও অন্যায় করেছি গো। তোমার ভুল কাজে তোমাকে প্রশ্রয় দিয়ে আমিও দোষ করেছি। আর আরতি, আরতি কি হলো? তাকাচ্ছ না কেন আরতি? মা, ও মা, তাকাও না মা। আমি দুষ্টুমি করব না মা, আমি করব না। দৌড়ে যা তো বাবা, পিসি আর পিসে মশাইকে ডেকে নিয়ে আয় তো। কি হয়েছে মায়ের? মা তাকাচ্ছে না কেন? কিচ্ছু হয়নি, পিসিকে দেখলেই ঠিক হয়ে যাবে। আমি সত্যি এখন ভালো হয়ে গেছিলাম দিদি। এতদিন আমি যত অন্যায় করেছি তার শাস্তি দিতেই বোধহয় ওপরওয়ালা আমার ছেলের কাছ থেকে ওর মাকে কেড়ে নিল। আরতি সব সময় আমার ঠিক ভুলে আমার পাশে থেকেছে। আজকে যখন ও দূরে চলে যাচ্ছে, আমি ওকে একা ছাড়ি কিভাবে? নব তো আমাকে ঠিক মতো চেনেও না। আমি জানি ও তোমাদের কাছে ভালো থাকবে। ধার করে মানুষকে ঠকানো
কষ্টের টাকা চুরি করা, মিথ্যা বলা, এসবের পরিণতি যে কতটা ভয়ঙ্কর সে আমি বুঝতে পারলাম। এবার আমিও আরতির কাছে যাই। আরতি, আরতি, অমল, এই অমল, তাকা না। ওর আর বেঁচে নেই বকুল। বানভাসিতে তোদের পরিবারের সবাই মারা গেছিল ভাই। তুই আমাদের বাড়ি এসে সাহায্য চেয়েছিলিস, সেই থেকে আমি তোকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতাম। আজ তুই একবারও আমার কথা ভাবলি না, আমাকে একা ফেলে চলে গেলি। নবু, আজকে থেকে তুই আমাদের কাছেই থাকবি, পারবি না মা বাবাকে ছেড়ে থাকতে?